বিসমিল্লাহির রহমানির রহিম। মেডিকেল ব্যাচের ক্লাসে আপনাদেরকে সুস্বাগতম। আজকে হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিজিক্সের গতিবিদ্যা নিয়ে বা ডাইনামিক্স। এই অধ্যায়টা থেকে হচ্ছে ইউজুয়ালি অনেকগুলো প্রশ্ন আসতে দেখা যায় মেডিকেল অ্যাডমিশনে। সাধারণত প্রতি বছরই 1-2টা প্রশ্ন থাকেই, বা কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকে যেগুলো আমরা হচ্ছে অনেক শর্টকাটে করে থাকি। এই অধ্যায়ের একদম বেসিক টু প্রো, যেহেতু এটা একটা শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার, সুতরাং আমরা এটা একদম বেসিক লেভেল থেকে শুরু করে মাস্টার লেভেল পর্যন্ত হচ্ছে আমরা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে এই বইয়ের এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমরা আমির হোসেন ইসহাক স্যারের বই থেকে একদম লাইন বাই লাইন পড়বো, এবং যতগুলো সমীকরণ আছে ওই সমীকরণগুলো কীভাবে ডিরাইভ হয়েছে, কীভাবে প্রতিপাদন হয়েছে সেগুলো শিখবো, শর্টকাটগুলো শিখবো, এবং ম্যাথ কীভাবে দ্রুত করা যায় হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, সুতরাং শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি অধ্যায় নাম্বার 3 ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায়ের নাম হচ্ছে গতিবিদ্যা বা ডাইনামিক্স। গতিবিদ্যা বা কি ডাইনামিক্স। ওকে, এই অধ্যায়টা আমরা শুরু করে আসি। ফার্স্ট অফ অল এখানে আমাদের প্রথম টপিকটা হচ্ছে আপনার প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। প্রসঙ্গ কাঠামো বা কি ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, সাধারণত হচ্ছে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো বা এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা যার সাহায্যে হচ্ছে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে কি করা যায়, নির্ণয় করা যায়। ওকে, সুতরাং আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি কথা বলি, দেখো এখানে একটা কথা লেখা আছে, যে ইম্পর্টেন্ট লাইন লেখা আছে যে সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামোর নাম হচ্ছে কার্তেশীয় অক্ষ পদ্ধতি বা কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কোন প্রসঙ্গ কাঠামোটা সবচেয়ে বেশি পরিচিত বা সবচেয়ে বেশি প্রচলিত, তখন আনসার করতে হবে কি কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম বা হচ্ছে কার্তেশীয় অক্ষ পদ্ধতি। আচ্ছা, নেক্সট আসে এছাড়াও আরও কি হইতে পারে? এছাড়াও হইতে পারে গোলক ভিত্তিক প্রসঙ্গ কাঠামো বা স্পেরিক্যাল প্রসঙ্গ কাঠামো, তারপর হইতে পারে সিলিন্ডার ভিত্তিক বা সিলিন্ডারিক্যাল প্রসঙ্গ কাঠামো হইতে পারে। আচ্ছা, তাহলে এগুলো কি, যে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি ছাড়াও বস্তুর অবস্থান নির্ণয় করা যায় কিভাবে? এই যে গোলক ভিত্তিক বা স্পেরিক্যাল, সিলিন্ডার ভিত্তিক বা সিলিন্ড্রিক্যাল প্রসঙ্গ কাঠামো বা স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, দেখেন এই কথাটা আমরা একটু নোটিস করি, যে কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্টভাবে স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা যায়, তাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো বলি। আচ্ছা, এটাও পড়ব। এবার নেক্সট আসেন। তাহলে আমি যদি আপনাকে সহজ করে বলি যে প্রসঙ্গ কাঠামোটা কি, মূল বিন্দুর সাপেক্ষে এক্স ওয়াই জেড, ঠিক আছে, মূল বিন্দু থেকে এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় যে কাঠামোর সাহায্যে, তাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এবার আসবো হচ্ছে প্রসঙ্গ কাঠামোর হচ্ছে প্রকারভেদ। সাধারণত প্রসঙ্গ কাঠামো 3টা প্রকারভেদ আমরা এখানে দেখি। অক্ষের উপর ভিত্তি করে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, একমাত্রিক বা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল আমরা এভাবে দেখি। 1 ডাইমেনশনাল মানে কি, যে কোনো একটা অক্ষ ব্যবহার করবে, হয় সেটা এক্স অক্ষ, হয় সেটা ওয়াই অক্ষ, অথবা জেড অক্ষ, যে কোনো একটা অক্ষ ব্যবহার করবে। 2 ডাইমেনশনাল মানে কি, 2টা অক্ষ ব্যবহার করবে। তাহলে আমরা মনে করেন হচ্ছে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এখানে মনে করেন হচ্ছে একটা মাত্র অক্ষ ইউজ করলাম, আমরা একটা অক্ষ ইউজ করলাম, কিন্তু আমি প্রথমে আমাকে 3টা অক্ষ এঁকে নিচ্ছি। আমি মনে করেন 3টা অক্ষ এঁকে নিলাম। ওকে, 3টা অক্ষ এঁকে নিলাম, আঁকার পরে আমি এবার অক্ষগুলোর পরিচয় দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যদি আমি বলি যে 1 ডাইমেনশনাল বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অক্ষ ব্যবহার করবো, হয় এক্স, হয় ওয়াই, অথবা জেড। যদি বলি যে আমি 2 ডাইমেনশনাল, সেক্ষেত্রে আমি 2টা অক্ষ ব্যবহার করব, মানে হচ্ছে আপনার হয় এক্স ওয়াই, অথবা হচ্ছে আপনার ওয়াই জেড, অথবা হচ্ছে আপনার জেড এক্স। আর যদি ত্রিমাত্রিক হয়, সেক্ষেত্রে আমরা 3টা অক্ষই ব্যবহার করব। অর্থাৎ আমরা 3টা অক্ষ যদি ব্যবহার করি, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টা অক্ষই কী করবো? ব্যবহার করবো। তাহলে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু ডিপে যাচ্ছি না, কেন? মেডিকেলের ফিজিক্সটা হচ্ছে সুপারফিশিয়াল। আপনার বেসিক নলেজ থাকতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন শার্প হইতে হবে, সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, দ্যাটস অল। তাহলে আসেন আমরা এবার আস্তে আস্তে আগাই। যেমন দেখতে পাচ্ছি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একটা অক্ষ বরাবর গতিশীল কোন একটা বস্তু। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটি দীর্ঘ সরু
সুতা বা সরুদণ্ড, ঝুলন্ত সুতা, এগুলো সবগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো দ্বারা কি করা যায়, নির্ণয় করা যায়। ঠিক আছে, একমাত্রিক বস্তু আর কি। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যে কথা সেই কাজ। এখানে কয়টা অক্ষ ইউজ করছি আমরা, এক্স অ্যান্ড ওয়াই, দুটো অক্ষ ইউজ করছি, তাই এটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। কোনো ফুটবল খেলার মাঠে একটি গতিশীল ফুটবল হচ্ছে দ্বিমাত্রিক। পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, এরাও হচ্ছে কি দ্বিমাত্রিক। এমন দেখেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2013 এবং 2014 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছে, সুতরাং এই জায়গাটা কোনোভাবে স্কিপ করা যাবে না, খুব ভালো মতো মনে রাখতে হবে। নেক্সট চলে আসুন হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তাহলে আমি যেহেতু বলতেছি থ্রি ডাইমেনশনাল, তাহলে থ্রি ডাইমেনশনাল মানে আমি কয়টা অক্ষ ব্যবহার করছি এখানে, তিনটা অক্ষ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। ওকে ফাইন, নেক্সট আসুন। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা অক্ষ ইউজ করছি, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ ইউজ করছি। ওকে নেক্সট এবার আসুন উদাহরণের মধ্যে কি কি আছে, টেবিল, চেয়ার, ইট, পাথর, এগুলো হচ্ছে কি আমাদের ত্রিমাত্রিক বস্তু। তাহলে ত্রিমাত্রিক বস্তু হচ্ছে কি টেবিল, চেয়ার, ইট, পাথর, এসবগুলো হচ্ছে কি ত্রিমাত্রিক বস্তুর এক্সাম্পল বা থ্রি ডাইমেনশনাল। এবার চলে আসো, এবার আমাদের এখানে একটা টপিক লেখা আছে, টপিকের নামটা পড়ো দেখি, টপিকের নামটা কি লেখা আছে পড়ো। জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো, আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো মানে কি, জড় বস্তু বা হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে যে বস্তুগুলোর ব্যাক নাই কিংবা বস্তুটা সমবেগে যাচ্ছে, তাহলে আমি দুটো কথা বললাম, ব্যাক নেই বা স্থির কিংবা সমবেগ, স্থির বা সমবেগ, তাহলে বুঝতে হবে সেটা জড় প্রসঙ্গ কাঠামো পড়ছে। ব্যাগ আছে, সেই ব্যাগটা হচ্ছে অসমবেগ, সেক্ষেত্রে বুঝতে হবে সেটা অজড় প্রসঙ্গ কাঠামো মতো পড়ছে। তাহলে আমরা কাঠামো পেলাম দুই রকমের, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে অজড়। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি, যেটার ব্যাক নেই, স্থির। জড় প্রসঙ্গ কোন ক্ষেত্রে হবে, স্থির অথবা অসমবেগ, সমবেগ। আর অজড় প্রসঙ্গ কাঠামো কখন হবে, তাহলে আমি যদি জড় আর অজড় কাঠামোটা একটু বলে দিই, খেয়াল করো। জড় প্রসঙ্গ কাঠামো তো আমি কি বললাম, ভাইয়া কি বললো, যে ব্যাক নেই বা স্থির অবস্থা বা সমবেগ, স্থির অবস্থায় থাকবে বস্তুটা, অথবা সমবেগে চলবে, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর আমরা যদি বলি অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তাহলে যে ব্যাগটা থাকবে সেটা হচ্ছে কোন ধরনের ব্যাগ বলো, সেটা হচ্ছে অসম ব্যাগ। তাহলে এখানে দুইটা কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কথাগুলো হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। এই দুটো শর্ত কোনো মতে ভুল করা যাবে না। হ্যাঁ, এখানে সমবেগ, এখানে হচ্ছে কি অসমবেগ। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, চলো। এক্সাম্পলগুলো কি দেখো, বলতে না বলতে চলে আসছে। যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকে না, অথবা স্থির থাকে, অথবা সমবেগে সরল রেখায় গতিশীল হয়, সেগুলোকেই বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো কি, আচ্ছা আরেকটা মজার ব্যাপার, জড় প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল আমি বলি, নিউটনের যতগুলো সূত্র আছে, এই সবগুলো সূত্র কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো মেনে চলে, ঠিক আছে কিনা, তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে। এই নীতিকে আমরা বলি হচ্ছে নিউটনের অপরিবর্তনীয় নীতি বা প্রিন্সিপাল অফ ইনভেরিয়েন্স। তাহলে মেডিকেল প্রশ্ন আসতে পারে যে প্রিন্সিপাল অফ ইনভেরিয়েন্স কোন বিজ্ঞানী প্রদত্ত, নিউটন। ওকে, ঠিক আছে। নেক্সট, অজড় প্রসঙ্গ কাঠামো। সব কিছু ঠিক আছে। অজড় প্রসঙ্গ কাঠামো তো জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা বলছিলাম ত্বরণ বা মন্দন এখানে কেমন থাকবে, অজড়তে কেমন থাকবে, অজড় অসমবেগ, ঠিক আছে কিনা। অজড় প্রসঙ্গ কাঠামোতে কি থাকবে, অসমবেগ থাকবে। গতিশীল প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো, যেমন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট ইত্যাদি হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে কি হয়, বিবেচিত হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। ওকে, নেক্সট। এবার এখানে আসো। ফুটবল মাঠে দুই দল ছেলে ফুটবল খেলছে, আবার তোমার পড়ার ঘরে একটি প্রজাপতি ছোটাছুটি করছে। এই দুইটি ঘটনাকে প্রসঙ্গ কাঠামো ব্যবস্থাপনায় উত্থাপন করো। ফুটবলের বিভিন্ন সময়ে ফুটবলের অবস্থান বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হবে। এই জিনিসটা একবার রিডিং পড়ে যাবা, তোমাকে আমি একটু আগে বলছি, ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবলের যে অবস্থান বা হচ্ছে গতিশীল ফুটবলের যে ব্যাক, এটা হচ্ছে দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল ওয়ে ফলো করে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আমরা জানি, ঠিক আছে।
তাহলে এখানে দেখো এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে বলা হয়, এবং অন্যদিকে প্রজাপতির অবস্থান প্রতিটি অবস্থানে 3টি করে অক্ষের সাপেক্ষ হয়, তাই এটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ফুটবলের অবস্থান সময়ের সাথে সাথে কি হবে? পরিবর্তিত হবে। আচ্ছা, পরম গতি ও আপেক্ষিক গতি। আচ্ছা, অ্যাবসোলিউট মোশন এন্ড রিলেটিভ মোশন, এই কথাটা আমি একটু আর এই টপিকটা একটু ক্লিয়ার করি। আমি এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, তুমি বলতে পারো যে এটা হচ্ছে অ্যাবসোলিউট মোশন, বাট পৃথিবী তো ঘুরতেছে, যার কারণে আমি স্থির অবস্থায় থাকলেও আমি কিন্তু আসলে কিন্তু কি নয়, স্থির নয়। এই জন্য এখানে একটা এই টপিকের লাস্টে একটা টার্ম পাবা, পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসেন পরম গতি বা আপেক্ষিক গতি, এই টপিকগুলো আমরা একটু দেখবো। মেডিকেলের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু। আচ্ছা, এখন আগে বলতে না বলতে চলে আসছে, দেখেন প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকলে তাকে আমরা বলে হচ্ছে কি গতি? পরম গতি। ঠিক আছে কিনা? আচ্ছা, এবং লাস্টের দিকে লেখা আছে এই মহাবিশ্বের সকল স্থিতি হচ্ছে আপেক্ষিক এবং সকল গতি হচ্ছে আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। তাহলে প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে আরেকটি বস্তু গতিকে আমরা বলতে পারি কি? পরম গতি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আসি। এগুলো তোমার লাগবে না, খুব একটা লাগবে না। এটা জানতে পারো যে কোনো বস্তুর স্থিতি বা গতি সবসময় হচ্ছে কি? আপেক্ষিক। এটা তো আমি আগে বলছি। আপেক্ষিক গতি সম্পর্কে আমি বলি, শোনো আপেক্ষিক গতির ব্যাপারটা বলি। আপেক্ষিক গতিতে কি হয়? মনে করা হচ্ছে দুইটা চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আমরা কি বলি? আপেক্ষিক গতি। দুটি চলমান বস্তু একটি সাপেক্ষে আরেকটি গতিকে আমরা কি বলি? আপেক্ষিক গতি। যেমন মনে করা হচ্ছে আমরা ছেলেরা যারা হচ্ছে বাইক চালাই, তো যারা মনে করো দুইটা বাইক পরস্পর একই দিকে যাচ্ছে, বাইক 1 বাইক 2, দুইটা বাইক পরস্পর একই দিকে যাচ্ছে। ঠিক আছে কিনা? দুটো বস্তুই কিন্তু চলমান, তারা দুজন যদি একই বেগে যায় সেই ক্ষেত্রে একটা সিনারিও হবে। একই বেগে একই দিকে যায়, সেক্ষেত্রে একটা সিনারিও হবে। অনেকটা দেখতে তাদেরকে একে অপরের কাছে স্থির মনে হবে, হ্যাঁ, একই বেগে একই দিকে গেলে। আবার মনে করা হচ্ছে দুইটা বাইক এখন মনে করা হচ্ছে ডিফারেন্ট দিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। এটা হচ্ছে বাইক 1, এটা হচ্ছে বাইক 2। এই ক্ষেত্রে আপেক্ষিক সূত্র কি হবে? আমি তোমাকে মেডিকেলের জন্য যতটুকু লাগবে সেটা একটু বলি, সিম্পলি বলি। যদি একই দিকে দুইটা বস্তু কাজ করে, একই দিকে যদি দুইটা বস্তু যায়, একই দিকে যদি দুইটা বস্তুর দিক হয় যদি একই দিকে, সেক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগের সূত্র হবে B = B1 - B2। অর্থাৎ একই দিকে গেলে তাদের আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে সবসময় কি করতে হবে? বিয়োগফল করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। আর যদি ডিফারেন্ট দিকে যায় তাদের আপেক্ষিক বেগ বের করবো সবসময় হচ্ছে কি করে? যোগ করে, B1 + B2। আচ্ছা, এখন আসো তাইলে আমরা একটু এখানে দেখি, হ্যাঁ, আপেক্ষিক বেগের এখানে একটু দেখি। এগুলো তোমার লাগবে না মেডিকেলের জন্য এসব লাগবে না। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা বলবো, হ্যাঁ, এই ম্যাথগুলো একটু আমরা বলবো একটু পরে। আমরা আপেক্ষিক বেগটা শেষ করে আসি, দেন বলছি। আপেক্ষিক বেগ আমরা মনে হয় মিসিং করলাম নাকি? পাইছি, আপেক্ষিক বেগ পাইছি। ওকে, এখানে আসেন, আপেক্ষিক বেগ, হ্যাঁ, যেটা বলতেছিলাম, দুটো বস্তু একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি বলছি আমি? বিয়োগ করতে হবে, পরস্পর থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যখন দুটো বস্তু যখন ভিন্ন ভিন্ন দিকে যাবে তখন আমরা কি করতে হবে? দুটো বস্তুরে কি করতে হবে? যোগ করতে হবে। এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ নর্মাল প্রিন্সিপাল। আর আপেক্ষিক বেগ যখন আমরা যে কোনো দিকে যখন B1 ও B2 বেগে দুইটি বস্তু গতিশীল হয় তখন আমরা সূত্র পাই B1² + B2² + 2B1 B2 cos 180 - আলফা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপেক্ষিক বেগের রাশিমালাগুলো পারবো তার আগে আমাদের এখানে কয়েকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করি। আসেন দেখো এখানে কি লেখা আছে? একটা সমীকরণ দেওয়া আছে, s = ½ t² + 20t। একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাকে বের করতে বলছে কিসের মান? প্রাপ্ত বেগের মান কত এবং 3 মিনিট পরে অতিক্রান্ত দূরত্ব কত। যদি এমন সমীকরণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে কি করব দেখো। সাধারণত আমরা বেগের মান পাই কিভাবে? সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। অর্থাৎ d/dt এর সাপেক্ষে যদি আপনি s কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, s এর যে মান, ঠিক আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আমি বেগ পেয়ে যাব। ত্বরণ কিভাবে পাবো? সময়ের সাপেক্ষে যদি আপনি বেগকে ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পেয়ে যাবেন? ত্বরণ পেয়ে যাবেন। এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রশ্নে s এর মান দেওয়া আছে। s এর মান দেওয়া আছে হচ্ছে কত? s এর মান দেওয়া আছে ½ t² + 20t। ½ t² + 20t। এখন কথা হচ্ছে আমি এখানে ক্যালকুলেশন করলাম, মনে করো আমাকে বেগ বের করতে বলছে, আমি বেগের জন্য ক্যালকুলেশন করব। এটা ডিলিট করে দিই। বেগের জন্য আমি ক্যালকুলেশন করব d/dt, এখানে s এর জায়গায় বসাবো ½ t² + 20t। আচ্ছা, বসালাম। আমরা এই ম্যাথগুলো কেন করতেছি?
আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি এই ধরনের ম্যাথগুলো করতে কোনো ধরনের ক্যালকুলেটর লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি পরীক্ষা আসে তাহলে ঘাবড়ে যাওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না, তোমার খুব ভালো মতো এগুলো আনসার করে আসতে হবে। দেখো এখানে কি লেখা আছে, হাফ টি স্কোয়ার প্লাস 20 টি আছে। ওকে ফাইন, খুব ভালো কথা। এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি এখানে পাবো হচ্ছে হাফ, আর টি এর সাপেক্ষে টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে পাবো 2t। টি এর সাপেক্ষে টিকে করলে এখানে টি বাদ চলা যাচ্ছে, বাকি থাকতেছে 20। আচ্ছা, হাফ আর হাফ কাটা যাবে, বাকি থাকবে কি টি প্লাস 20। এখন যারা ডিফারেন্সিয়েশনের রুলস বলে গেছে তাদের জন্য আমি একটু বলে দিই। সাধারণত ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা সূত্র পাই হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এবার এখানে আসি। টি স্কোয়ারের 2টা সামনে আসছে, 2 থেকে 1 কমে গেছে, তাহলে 2 থেকে 1 কমে গেলে পাওয়ার কত হবে? মনে মনে 1। এখানে পাওয়ার মনে মনে 1 ছিল, 1 সামনে আসছে, 1 থেকে 1 কমে গেছে, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাই পুরোটা, কারণ আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টি প্লাস 20 পাইছি। এখন আমার এখানে সময়ের মান দেওয়া ছিল, সময়ের মান দেওয়া ছিল হচ্ছে 3 মিনিট। আমরা সবাই জানি 1 মিনিটে 60 সেকেন্ড, সুতরাং 3 মিনিটে হবে 180 সেকেন্ড। সুতরাং এখানে টি এর মান বসাবো কত? 180 সেকেন্ড প্লাস 20 সমান সমান 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখন কিসের মান পেয়ে গেলাম? বেগের মান পেয়ে গেলাম, আলটিমেটলি বেগের মান পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে? সরণ। আচ্ছা, এস এর মান বের করতে হবে। এস এর মান বের করা একদম ইজি, এস এর মান বের করা একেবারে ইজি, কারণ আমি এস এর মান জাস্ট এখানে টি এর জায়গায় যদি আমি এস এর মানটা বসাই দিই তাহলে আমি কি, মানে হচ্ছে টি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমি এস এর মান পেয়ে যাবো, হাফ টি স্কোয়ার প্লাস 20t। তাহলে আমি এখানে লিখলাম এস ইকুয়াল টু হচ্ছে হাফ টি স্কোয়ার প্লাস 20t। হাফের জায়গায় হাফকে রাখলাম, টি এর জায়গায় বসালাম হচ্ছে তোমার 180 সেকেন্ড প্লাস 20 ইন্টু 180। ঠিক আছে, মনে করো এমন সংখ্যা আছে, এমন সংখ্যা থাকলে তুমি হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করবে সেটা তোমাকে দেখাচ্ছি। লিসেন, 180 আছে না, আমি হাফের জায়গায় হাফকে রাখলাম, গুণ 180, যেহেতু স্কোয়ার আছে তাই আমি গুণ 180 এভাবে লিখলাম, প্লাস 8 দুগুণ কত? 36, আর 2টা শূন্য আছে, এই যে 2টা শূন্য লিখলাম। এবার মজার ব্যাপার দেখো, হাফ দ্বারা ডাইরেক্ট কাটো, তাহলে এটা কত হয়ে যাবে? 90 হয়ে যাবে, আর এখানে আছে কত? 180। আচ্ছা ঠিক আছে, 90 আর 180। ওকে, এখন আসে এরপরের, আমি একটু আসি এখানে 90 আর 180। আচ্ছা, তাহলে এখন 90 আর 180 কি করতে হবে? তোমার গুণ করতে হবে, আর সাথে কত যোগ করতে হবে? 36 যোগ করতে হবে। এখন যাদের হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট, তারা হচ্ছে এগুলো এটা বুঝে যাবে যে এটা কত হবে, ঠিক আছে কিনা। আর যাদের হ্যান্ড ক্যালকুলেশন স্লো, তারা হচ্ছে কি করবা? ম্যানুয়ালি হচ্ছে গুণ করবে, যেটা 9 10-এ তোমরা পড়ে আসছো। এই যে 0 সাথে এগুলো গুণ করো, 0 0 0, আবার হচ্ছে এখানে একটা 0 নিতে হবে, 9 এর সাথে 9 0 গুণ করো, তাহলে 0। 8 নং কত হয়? 8 নং হচ্ছে 72, তাহলে 72 হচ্ছে 2 লেখো, সাথে থাকে হচ্ছে 7, 9 একে 9, 9 এর সাথে কত হয় বলো? 9 এর সাথে হয় হচ্ছে তোমার 16, বাস। তাহলে এখানে পাবো 16,200, 16,200, বাস। এবার 16,200 সাথে হচ্ছে কত করে দেবা? 3600। তাহলে আমরা এখানে কি করবো? 200 আর 600 আগে করে ফেলবো, তাহলে 16,800। 16,800 সাথে এবার এটা গুণ করবো, তাহলে 19,000 কত হবে বলো? 19,800 মিটার। এই তো এভাবে হচ্ছে বের করে ফেলবে, আনসার দেখো 19,800, 19,800। আমি তোমাকে কিন্তু এটা ম্যানুয়ালি দেখালাম, এটা ম্যানুয়ালি করে দেখালাম, ঠিক আছে। এরকম যদি একটু বড় ম্যাথ দেয় বা এরকম একটু বড় ক্যালকুলেশন যেগুলো আমি ইজিলি করতে পারতেছি, এরকম ম্যাথ দিতে পারে মেডিকেলে, তাহলে এরকম ম্যাথ যদি দেয় আমাকে এরকম আমরা যেভাবে শিখে আসছি এভাবে করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশনকে বই পাওয়া যাবে না, যত পারো এখন থেকে ক্যালকুলেটরকে বাদ দাও, হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করো, নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, বলো পাইন, তোমরা কি বুঝতেছো? হ্যাঁ বুঝতেছো? না বুঝলে বলবা। আসো, গতি বিষয়ক বিভিন্ন রাশি, তার মধ্যে প্রথমে আছে সরণ। আচ্ছা, আমরা যখন হচ্ছে ভেক্টর অধ্যায়টা পড়ছি সেখানে হচ্ছে কিছু ছিল স্কেলার রাশি, কিছু ছিল ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশিকে আমাকে পৃথকভাবে পড়া লাগতো। ওকে ফাইন, তার মধ্যে আমরা জানছি সরণ হচ্ছে একটা কি ভেক্টর রাশি, কারণ সরণকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় দরকার। আর দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি। আর সবসময় মনে রাখবা, সরণ অল দ্য টাইম শর্টেস্ট ওয়ে, মানে সব সময় হবে হচ্ছে তোমার ক্ষুদ্রতম পথটা হবে সরণ। মানে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই বলি, ব্যাপারটা যদি তোমাকে একটু বুঝাই বলি, মনে করো হচ্ছে একটা জায়গা হচ্ছে এ, আরেকটা জায়গা হচ্ছে বি। এখন এ থেকে বিতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, মনে করো এ থেকে এই দিক দিয়ে ঘুরে বিতে যাওয়া যায়, এই দিক দিয়ে ঘুরে হচ্ছে বিতে যাওয়া যায়, ঠিক আছে কিনা। এগুলো সবগুলো হচ্ছে তোমার পথ যাওয়ার, কিন্তু তোমার সরণ বিবেচনা হবে কতটুকু জানো? এই যে স্ট্রেইট, এই পথটুকু হচ্ছে তোমার সরণ বিবেচিত হবে, অর্থাৎ সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে বা সবচেয়ে শর্টকাট ওয়েতে তুমি যেখানে অতিক্রম করতে পারবে সেটা হচ্ছে তোমার সরণ, ঠিক আছে কিনা। তাহলে তুমি যদি বলো যে ভাইয়া এই যে আমি যে এভাবে গেলাম, এই যে ভাইয়া আমি এভাবে গেলাম, তাহলে এই দুটা পথ কিসে বিবেচিত হবে? এগুলো হবে তোমার দূরত্ব, এটা হবে তোমার দূরত্ব, আর এটা হবে কি তোমার সরণ। তাহলে এটা পারতে হবে, সরণ সবসময় শর্টেস্ট ওয়ে।
ঠিক আছে, সবসময় শর্টকাট। আচ্ছা, সাধারণ একক মাত্রা এগুলো তো বাচ্চারাও পারে, মিটার আর হচ্ছে এল হচ্ছে এল, এটা পারবো। আচ্ছা, এমন কিছু জিনিস আসতে পারে, হ্যাঁ, এমন কিছু বিষয় আসতে পারে যে হচ্ছে একটি বস্তু পূর্ব দিকে এতটুকু গেল, উত্তর দিকে এতটুকু গেল, তাহলে হচ্ছে বস্তু সরণের মান ও দিক বের করো। আচ্ছা শোনো, মেডিকেল প্রশ্ন যদি এমন কিছু মান আসে, তাহলে দেখবে যে তুমি সমকোণ ত্রিভুজের যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে এই ধরনের প্রশ্নগুলো করার জন্য। যেমন আমি যদি ভাই তোমাকে বলি যে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, এই যে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, আঁকার পর সাধারণত মেডিকেলের কোণগুলো, যেমন মনে করো এখানে দিল, এটা দিল 3, এটা দিল 4, তাহলে এটার সরণ হবে কত? 5। আরেকটা প্যাটার্ন দিতে পারে, আরেকটা প্যাটার্ন দিতে পারে হচ্ছে এটা, যে মেডিকেল আবার এটা দিতে পারে যে হচ্ছে আপনার একদিকে হচ্ছে 5, একদিকে হচ্ছে 12, আর একদিকে হয়তো আসবে 13। মানে যেগুলো তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, সমকোণ ত্রিভুজের যে প্যাটার্ন, সেগুলোকে দিক মিলিয়ে দিয়ে দিবে। বুঝতে পারছো কিনা? যেমনটা এখানে দিছে, যেমন আরেকটা দিতে পারো হচ্ছে তোমার আরেকটা আসে, ওটাও বলে দিই আমি। আরেকটা দিতে পারো হচ্ছে তোমার আরেকটা দিতে পারে বাচ্চা, যে এটা মনে করা হচ্ছে 8, এটা মনে করা হচ্ছে 6, তাহলে এটা হবে 10। এই প্যাটার্নগুলো সাধারণত দিয়ে থাকে আর কি, হ্যাঁ। যেমনটা এখানে একটা দেখতে পাচ্ছ তুমি, যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে বস্তুর ডিরেকশনের সাথে মিলাই দিছে, জাস্ট পূর্ব দিকে 4, উত্তর দিকে 3, ঠিক আছে? তাহলে পূর্ব দিকে গেল 4, উত্তর দিকে গেল হচ্ছে 3, তাহলে তার সরণ কত হবে? বাস 3 আর 4-এর লব্ধি 5। সিম্পল। এরকম সিম্পল ব্যাপারগুলো আসবে, তাহলে এগুলো যারা পারে এগুলো তাদের জন্য সহজ। এবার আসো দ্রুতি। আচ্ছা, তুমি আমাকে বলো, ব্যাক ছিল ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, তাহলে দ্রুতির সাথে সম্পর্কযুক্ত হবে কে? দূরত্ব। আর বেগের সাথে সম্পর্কযুক্ত হবে কে? সরণ। ঠিক আছে? সরণকে আমরা ইংরেজিতে কি বলি? ডিসপ্লেসমেন্ট। সরণকে আমরা ইংরেজিতে কি বলি? ডিসপ্লেসমেন্ট। ওকে, আর দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, যখনই বলবে দ্রুতি, তাহলে দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে সাথে কি সরণের পরিবর্তন নাকি দূরত্বের পরিবর্তন? আমি বলেছি দূরত্ব স্কেলার রাশি, সুতরাং এখানে দূরত্ব আসবে। দ্যাটস এখানে দূরত্ব। দ্রুতি হচ্ছে একটা কেন্দ্র রাশি, স্কেলার রাশি। গড় দ্রুতি হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই কি মোট ব্যয়িত সময়। এবার আসো তাৎক্ষণিক। আমাদের গতিবিদ্যাতে বা নিউটনের বলবিদ্যাতে কোথাও যদি আমরা তাৎক্ষণিক শব্দটা শুনি, তাহলে আমাকে অলরেডি মনে রাখতে হবে তাৎক্ষণিক মানে বোঝা হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। সময়ের ব্যবধান কি হলে? শূন্যের কাছাকাছি হলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে আমরা হচ্ছে কি তাৎক্ষণিক শব্দটা ব্যবহার করি। তাৎক্ষণিক মানে কি? একটা ফ্যান ঘুরতেছে, এই মুহূর্তে বেগ কত, এই মুহূর্তে বেগ কত, এটাকে বলা হয় তাৎক্ষণিক। এটাকে বলা হয় কি? তাৎক্ষণিক। বুঝতে পারছো কিনা? এটা একটা ফ্যান ঘুরতেছে, এই মুহূর্তে বেগ কত, এটাকে বলা হয় কি? তাৎক্ষণিক। ওকে ফাইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাৎক্ষণিক মানে কি? 1 সেকেন্ডেরও কম সময়, অর্থাৎ সময়ের ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। তাহলে v = ds/dt। আচ্ছা, গড় বেগ কি জিনিস? গড় বেগ তোমরা তো জানো যে সময়ের ব্যবধানের, যে কোনো সময়ের ব্যবধানের মোট সরণ ডিভাইডেড বাই হচ্ছে কি মোট সময়। তাৎক্ষণিক বেগ, আবার বলছি তাৎক্ষণিক বেগ হলে আবার শুরুতে কি বলতে হবে? সময়ের ব্যবধান কি? শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। পারবেন ইনশাআল্লাহ। মধ্যবেগ, এগুলো 9-10-এর কনসেপ্ট। মধ্যবেগ মানে কি? আদি বেগ, শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটাকে বলা হয় মধ্যবেগ। ঠিক আছে? আপেক্ষিক বেগের কনসেপ্ট তোমাকে বলে রাখছি, দুইটা বস্তু একই দিকে গেলে তাদের হবে যোগফল, আর বিপরীত দিকে গেলে হবে একই দিকে গেলে হবে বিয়োগফল, আর বিপরীত দিকে গেলে হবে যোগফল। এই যে পৃথিবী পৃষ্ঠের উপর সচল বস্তুর একটি সাপেক্ষে আরেকটি আপেক্ষিক বেগ, বস্তু দুটির ভেক্টর বিয়োগফলের সমান। ঠিক আছে? একই দিকে গেলে ভেক্টর বিয়োগফলের সমান, বিপরীত দিকে আসলে ভেক্টর যোগফলের সমান। আর এই বেগ এর মানটা কিভাবে বের করতে হয় সেটা তোমাকে বলেছি। যেটুকু দাগাই দিচ্ছে এরপরে কিচ্ছু বড় লাগবে না, মেডিকেলের জন্য এটুকুই লাগবে। একই দিক বিয়োগ, বিপরীত দিক যোগ। সমবেগ। আচ্ছা বলো, সমবেগে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান এবং দিক কি থাকে? ধ্রুব থাকে। ক্রিয়াশীল মান এবং দিক কি থাকে? ধ্রুব থাকে। এবং সবসময় মনে রাখতে হবে সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে শূন্য। ত্বরণ হবে কি? শূন্য। আচ্ছা, নেক্সট। এখানে কি লেখা আছে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তার সীমান্তিক মান হচ্ছে ত্বরণের সমান। আচ্ছা, লাগবে না খুব একটা। ত্বরণকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার সমত্বরণ, একটা হচ্ছে তোমার অসমত্বরণ। ঠিক আছে? সমত্বরণ, অসমত্বরণ, এরকম দুই ভাগে ভাগ করে থাকি। আচ্ছা, এগুলো পারবো ইনশাল্লাহ। সমত্বরণ অসমত্বরণ পারবো। এখানে চলে আসো। সমদ্রুতিতে চলমান কোনো বস্তু ত্বরণ থাকা সম্ভব এমন একটি বস্তু যদি সমবৃত্তাকার বা সমদ্রুতিতে পরিধি বরাবর আবর্তিত হয়, বস্তুটির উপর কেন্দ্রমুখী অভিকেন্দ্র ত্বরণ ক্রিয়াশীল হবে। অসমত্বরণের কিছু এক্সাম্পল এখানে দিছে, এগুলো তুমি পারবা। বাস, ট্রেন, মোটর, এগুলো দেখাই নিবা আর কি, হ্যাঁ, যেগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এগুলো তোমার লাগবে না। গড় দ্রুতিতে আমি অবশ্যই বলেছি মোট দ্রুতির সাথে দূরত্ব সম্পর্কিত, তাই কি হবে বলো? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়।
বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নয়, এই কথাটা মেডিকেলের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। এখানে সমীকরণ দেওয়া আছে দেখো, স্বাভাবিকভাবে আমরা সূত্র জানি হচ্ছে s ইকুয়াল টু vt। তার যদি আদি কোনো সরণ থাকে তখন আমি x নট প্লাস বি ইন্টু টি বা bx ইন্টু টি লিখি। এগুলো তোমার মেডিকেলের জন্য লাগবে না, হ্যাঁ, জাস্ট যেটুকু সমীকরণ দেখা দিচ্ছে ওইটুকু লেখো। সমীকরণের ক্ষেত্রে হচ্ছে বি বি ইউ প্লাস এইটি পরে আসছো, জাস্ট এখানে হবে কি বি এক্স নট প্লাস এক্স ইন্টু টি। সেম এরকম একটা ম্যাথমেটিক্যাল 2017 এবং 18 সাল আসছিল। এখানে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট এখানে আদি সরণ ছিল তাই এক্স নটটা যোগ করে নিচ্ছে, আর কোনো তফাৎ নাই। সিম্পল সিম্পল সূত্র আর কি, হ্যাঁ, সিম্পল সিম্পল সূত্র। এখানে একটা কথা লেখা আছে দেখো, কি লেখা আছে, এস সমানুপাতিক টি স্কোয়ার, এস সমানুপাতিক কি টি স্কোয়ার। এটা এই সূত্রটা করতে আসছে ওই যে আমরা সূত্র যেটা জানি যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আদিবেগ যদি শূন্য হয় তাহলে বাকি থাকবে হচ্ছে কি হাফ এ টি স্কোয়ার, এস এর সাথে সমানুপাতিক হচ্ছে কি টি স্কোয়ার। লেখচিত্র আমরা এক্সট্রা একটা পারে শিখাবো। আচ্ছা এবার এই সূত্র এটা এই লাইনটা করতে আসছে, এই লাইনের উপর বেস করে এটা একথা বস্তু সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, সমতরণে গতিশীল কোনো বস্তু শেষ বেগের সাথে অতিক্রান্ত দূরত্ব বর্গমূলের সমানুপাতিক। আমরা সূত্র করতে আসছি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। 99 সূত্র পরে আসছো, আদিবেগ শূন্য হলে 2as, আমরা যদি বি স্কয়ার সমানুপাতিক কি লিখতে পারবো, বেশ সমান্তর x, সুতরাং বি সমানুপাতিক রুট ওভার s। এগুলো আমরা পারবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। গাড়ির প্রাথমিক বেগ, এই যে এই কথাটা দেখো, গাড়ির গতি দ্বিগুণ হলে ব্রেক চেপে থামানোর দূরত্ব কত গুণ হবে। আচ্ছা খুব ভালো কথা, আমরা এটা এই সূত্র থেকে আনবো। এই যে বি সমানুপাতিক এস, বি স্কয়ার সমানুপাতিক এস, এটা আমরা এখান থেকে পাচ্ছি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র থেকে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটা আমি এলাবোরেটলি বোঝাই। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা বলো বি স্কয়ার সমানুপাতিক কি, বি স্কয়ার সমান, আমরা আদিবেগ যদি শূন্য হয় তাহলে লিখতে পারবো বি স্কয়ার সমান 2as, বি স্কয়ার সমানুপাতিক s। এখন মনে করো হচ্ছে তুমি গাড়ি চালাচ্ছ হচ্ছে 50 স্পিডে, তোমার বন্ধু গাড়ি চালাচ্ছে হচ্ছে কি 100 স্পিডে, সামনে একটা বস্তু পড়ে গেল, তোমার ব্রেক করে গাড়ি থামাইতে যদি 10 মিটার দূরত্ব লাগে, তাহলে তোমার বন্ধুর আরো অনেক বেশি লাগবে। এখন ওই দূরত্বটা কতটুকু, কারণ ওর ব্যাগ গতি ছিল কত 100, তোমার গতি আছে কত 50, তাহলে তুমি একটু দ্রুত মানে কম দূরত্বের মধ্যে কি করতে পারো, তুমি ব্রেক করে গাড়িটাকে থামাইতে পারবা। কিন্তু তোমার বন্ধুর যেহেতু ব্যাগ ছিল বেশি, দ্যাটস ওয়াই তার গাড়ি থামাইতে হলে একটু বেশি দূরত্ব অতিক্রম করা লাগবে, এটা বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এখানে সেই জিনিসটা পাই, যদি বস্তুর ব্যাগ তোমার যদি দ্বিগুণ করো তাহলে 2 স্কোয়ার সমানুপাতিক s, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, প্রায় 4 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটা আমি করতে আনছি, এটা আমি এভাবে, এটা তো আমি মুখোমুখি হিসাব করলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল সূত্র আনছে এভাবে b1 স্কোয়ার ডিভাইডেড বাই b2 স্কোয়ার সমান সমান s1 ডিভাইডেড বাই s2, এখান থেকে আনলাম যে হচ্ছে একটা আরেকটা কত গুণ হবে। তাহলে এখানে যদি আমি স্কোয়ারের সাথে সম্পর্ক, তাহলে আমি ব্যাগ যদি দ্বিগুণ করি তাহলে আলটিমেটলি আমি কত পাবো 4 গুণ। তাহলে এই জন্য বলছে আমাকে থামাইতে 4 গুণ লাগবে, এই জন্য বলছে আমাকে থামাইতে 4 গুণ লাগবে। তাহলে গাড়ির প্রাথমিক ব্যাগ দ্বিগুণ হলে গাড়ি থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে। সমদ্রুতিসম্পন্ন একটি কণার বেগ অসম হতে পারে, ইম্পর্টেন্ট। সমদ্রুতিসম্পন্ন একটি কণার বেগ কি হতে পারে বলো, অসম হতে পারে। এই লাইনটা মুখস্থ রাখবা ভাই, মেডিকেলের ফিজিক্স খুবই সুপারফিশিয়াল, যা পড়াই দেবো এর বাইরে যদি কিচ্ছু আসে আমার দোষ। দূরত্ব সময় লেখচিত্র, আচ্ছা ঠিক আছে, দূরত্ব সময় লেখচিত্র, এরকম একটা ফাইল মেবি আমার এখানে ছিল, আমার ইনবক্সে ছিল, আমি একটু চেক করি। হ্যাঁ আচ্ছা, আমি একটু এটা, এই ফাইলটা তোমাদের থাকলে কি হবে, তোমাদেরকে আমি হচ্ছে দেখা দিতে পারবো আর কি। আচ্ছা আমার ইনবক্সে ছিল, কই চলে গেল, সম্ভবত এখানে আছে। আমি একটা গ্রাফের একটা ফাইল তোমাদের জন্য রেডি করে রাখছিলাম আর কি, গতিবিদ্যার গ্রাফের একটা ফাইল রেডি করে রাখছিলাম, আসো একটু খুঁজে দেখি। হ্যাঁ না এটা না, এটা অন্য একটা ফাইল।
আমি ওই গ্রাফগুলো ক্লিয়ার করে দিলে তোমার আর কিচ্ছু লাগবে না। এই যে পেয়েছি, এই যে পেয়েছি। ইয়েস, গ্রাফের এই ফাইলটা তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া, ভালো করে খেয়াল করো লেখচিত্র সম্পর্কে তো এই জিনিসগুলো। তার আগে এখানে ম্যাথ সলভ করার জন্য তুমি এই জি এর মানগুলো মাল্টিপ্লিকেশন করতে পারো। এটা একটু মান ভুল দেওয়া আছে। জি এর মানকে 1 গুণ করলে 9.8 হয়, 2 গুণ করলে 19.6 হয়, 3 গুণ করলে কত হবে বলো? 9.8 গুণ 3, ঠিক আছে? 9.8 গুণ 3 সেটা হবে হচ্ছে তোমার 20 সাদা কালি। আচ্ছা, 9.8 গুণ 3, 3 9 27, তাহলে এটা হবে 29.4। ঠিক আছে, তাহলে এটা কত হয় আর কি? হ্যাঁ, জি এর মানগুলো কত হয় এগুলো বর্ণকুস থাকতে পারলে ভালো, যেমন এটা অনেকে জানে 19.6। কারণ তোমাকে আমাদের মানে তোমাদেরকে হচ্ছে আমরা প্র্যাকটিস শিটের বা হচ্ছে তোমাদের মেডিকেল কোয়েশ্চেনে এমন ম্যাথগুলো আসবে যে ম্যাথগুলোতে সরাসরি জি এর মান কাটাকাটি যাবে, হয়তো বা 2G ছিল, হয়তো বা 3G বা 4G এমন ছিল, তুমি কাটাকাটি দিতে পারবে। এরকম আমি তোমাকে দেখাবো, ঠিক আছে কিনা? এরকম আমি দেখাবো তোমাকে যে কীভাবে জি এর গুলা মাল্টিপ্লিকেশন বা গুণনীয়ক করে হচ্ছে তুমি ক্যালকুলেশন করবা। আচ্ছা, এখানে আমি বেশ কয়েকটা গ্রাফ তোমাদেরকে এখন পরিচয় করে দেবো। তার মধ্যে একটা গ্রাফ হচ্ছে বাচ্চা, একটা গ্রাফ দেখো, প্রথমে একটা গ্রাফ দেখো। এই গ্রাফটাতে দেখো এখানে এদিকে আছে এস, এদিকে আছে টি, এদিকে আছে ভি, এদিকে আছে টি। তার মানে কি দাঁড়াইলো? একটা গ্রাফ হচ্ছে তোমার সরণ বনাম সময় লেখচিত্র নিয়ে, আর একটা গ্রাফ হচ্ছে তোমার ব্যাক বনাম সময় লেখচিত্র নিয়ে। তাহলে এখানে গ্রাফের প্যাটার্ন হইতে পারে দুই রকমের, একটা হতে পারে কি সরণ বনাম সময়, একটা হতে পারে কি ব্যাক বনাম সময়। ওকে, সো সরণ বনাম সময়ে যদি মূল বিন্দুগামী হয় বা মূল বিন্দুগামী হয় এমন, এই যে আমি দুটো স্ট্রেট রেখা আঁকছি, এই যে এমন, খেয়াল করতে হবে তোমাকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ মনে করো, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। ও বিন্দু যদি এমন স্ট্রেট যায়, এটাকে নির্দেশ করবে। এই যে এদিকে আছে মনে করো হচ্ছে সরণ, এদিকে আছে মনে করো হচ্ছে তোমার সময়, তাহলে এটা নির্দেশ করবে হচ্ছে কি সমবেগ। এগুলোকে নির্দেশ করবে, এটা নির্দেশ করবে হচ্ছে তোমার স্থির অবস্থা। স্থির অবস্থা কেন স্থির অবস্থা একটু জিজ্ঞেস করো। এখানে দেখো এই পয়েন্টটা মনে করো এ, এই পয়েন্টটা মনে করো বি। এখানে মনে করো সরণের মান যা, এখানে সরণের মান তা, তার মানে সরণের মানে নো চেঞ্জ, স্থির দাঁড়িয়ে আছি। আমার সময় অতিক্রমটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, আমার কিন্তু আলটিমেটলি সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে স্থির অবস্থা। আচ্ছা, আবার এটা এরকম হইতে পারে কিংবা হচ্ছে এরকম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসা হচ্ছে এখানে দেখেছো তো, খেয়াল করো ব্যাক বনাম সময়, তাহলে এটা কি নির্দেশ করতে? সেটা নির্দেশ করতে সমতরণ। এখানে দেখো সমবেগ, কেন সমবেগ? মনে করো এটা হচ্ছে পয়েন্ট এ, এটা মনে করো হচ্ছে পয়েন্ট বি। এই বিন্দুতে ব্যাগ যা, এই বিন্দুতেও ব্যাগ তাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি তোমার সমবেগ। এখানে আবার ত্বরণ পাচ্ছ, নিচের দিকে গেলে মন্দন পাচ্ছ। কয়েকটা গ্রাফ প্র্যাকটিস করে দিই চলো। এদিকে দেখো এখানে কি আছে, বি বনাম টি। বস্তুর ক্ষেত্রে প্রকাশিত হলে ত্বরণের মান কত হবে? এটা কি ভি বনাম টি, এটা কি সমতরণ না? তাহলে সমতরণের মান হলে ত্বরণের মান কি 0 থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। তাহলে এটা কি 0 ছোট বলছে, তাহলে এটা হবে না। 0 সমান বলছে, এটা হবে না, এটাও হবে না। আনসার হবে সি। ঠিক আছে, নেক্সট কোনো বস্তুর গতি একটি লেখচিত্র দ্বারা প্রকাশিত হইলে, মনে করে এখানে আছে এক্স, এখানে আছে টি, ঠিক আছে? এখানে আছে এক্স, এখানে আছে টি। এক্স মানে কি সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী হইলে আমরা কি নির্দেশ করি? এটাকে কি নির্দেশ করে? এটা সমবেগ নির্দেশ করে। সমবেগ হইলে ত্বরণের মান কত হয়? 0 হয়। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কি 0। কত সহজ দেখো প্রশ্নগুলো, ঠিক আছে? আচ্ছা, অবস্থান সময় লেখচিত্রটি কি নির্দেশ করে? অবস্থান সময় লেখচিত্র মনে করো এই লেখচিত্র কি নির্দেশ করে? আচ্ছা, এই যে এই লেখচিত্রটা কি নির্দেশ করে? অবস্থান এবং সময়। প্রথমে এটাকে নির্দেশ করবে সমবেগ, এরপর এটাকে নির্দেশ করবে স্থির অবস্থা, আর এটাকে নির্দেশ করবে তোমার সমবেগ। তাহলে হচ্ছে এটা তো হবে না, এটাও হবে না। হ্যাঁ, এটা হইতে পারে সমবেগ, শূন্যবেগ, সমবেগ, আর এটা হবে না আনসার। তাহলে এভাবে হচ্ছে তুমি সবগুলো প্র্যাকটিস করবে। আমি আরও কয়েকটা প্র্যাকটিস করে দিই। যেমন বলো কোনটা হবে, নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? সমবেগ, এটা কি সমবেগ নির্দেশ করছে না? এটা হচ্ছে স্থির অবস্থা, এক্স এর মানে কোনো পরিবর্তন হয় না। এখানে এক্স এর মান যায়, এখানে এক্স এর মান তা। এটা সমবেগ হতে পারে, এটা হওয়ার কোনো চান্স নেই, এটা হওয়ার কোনো চান্স নেই। অ্যান্সার এটা। অর্থাৎ সমবেগের রাশিগুলো হচ্ছে তোমার মূল বিন্দু থেকেও হতে পারে, অথবা যে কোনো আদি বিন্দু মানে আরেকটা বিন্দু থেকেও হতে পারে। টি সমান 0 অবস্থানে একটি বস্তু চলমান ধ্রুববেগে চললে লেখচিত্রটি সঠিকভাবে সময়ের সাথে সরণের পরিবর্তন দেখো। আচ্ছা, টি সমান 0 থেকে একটি বস্তু ধ্রুববেগে, এখন তুমি নিজে বলো ধ্রুববেগ একটা ওয়ার্ডই তো তোমার জন্য এনাফ। ধ্রুববেগ মানে কি? ব্যাগের মান চেঞ্জ হচ্ছে না।
বেগের মান চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে কি হবে বলো, এখানে হবে তোমার সমবেগ। যখন টি সমান 0 অবস্থান থেকে একটি বস্তু চলতে শুরু করলো এবং ধ্রুব বেগে চলতে থাকলো, তখন নিচের কোন লেখচিত্রটি সঠিক? ধ্রুব বেগে গেছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে এটা। তাহলে মোটামুটি গ্রাফ সম্পর্কে একটা আইডিয়া পাইছো, গ্রাফ সম্পর্কে একটা বেসিক আইডিয়া তুমি পাইছো। আচ্ছা, নেক্সট আসো। এখানে আরও কিছু ম্যাথ আছে, এগুলো তুমি দেখে নিও। এই পিডিএফটা আমরা দিয়ে দেবো গ্রুপে, মানে আমাদের ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা, দেখে নিও। আমি তারপর আরেকটা ম্যাথ করে দিই। 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এগুলো তোমরা হচ্ছে 9 10 অনেকগুলো সূত্র দিয়ে করে আসছো, বাট এগুলো হচ্ছে ক্ষেত্রফল দিয়ে করলে এই দূরত্ব নির্ণয় সূত্র, মানে ব্যাপারগুলো যদি ক্ষেত্রফল দিয়ে সলভ করো তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটা মুছে দিলাম, এগুলো টাইম বুঝাইছে। ঠিক আছে, এই জিনিসটাকে রাখলাম, এইটুকু জিনিসটাকে রাখলাম। এবার তুমি এখানে দেখো, এটাকে আমরা বের করতে বলছি কি বলতো, 5 সেকেন্ড সময়ে দূরত্ব, ব্যাগ এবং সময় লেখচিত্রে আমি ক্ষেত্রফল বের করলে আমার দূরত্ব বের হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্ষেত্রফল বের করার জন্য দুইটা জিনিসে ভাগ করে দিলাম। একটা নিলাম হচ্ছে ত্রিভুজ, একটা নিলাম হচ্ছে চতুর্ভুজ। এই পাশে ত্রিভুজ, এটা 32, এখানে না 0 1 2। তাহলে এখানে আসো, এই যে এটা অপশনের সি নাম্বার অপশনটা এখানে চলে আসছে আর কি বলে। আচ্ছা, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমির মান কত? 0 আর 2 এর মধ্যে 2, আর উচ্চতা 2 আর এই যে 2, এখান থেকে 0 থেকে কত পর্যন্ত হচ্ছে 8। তাহলে 2 আর 2 কাটা 8। এবার আসো চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে কিনা? তাহলে এখানে 2 আর 5 এর মধ্যে পার্থক্য কত? 3। 5 আর 8 এর মধ্যে পার্থক্য কত? 5 আর এই যে 0 থেকে কোথায় 8 এ উঠছে, তাহলে এখানে হচ্ছে কত? 24। তাহলে এবার দেখো 24 আর 8, তাহলে এইটুকুর জন্য 5 সেকেন্ড বরাবর তোমার অতিক্রান্ত দূরত্ব হবে 8 আর 24, মোট 32। তাহলে তোমাকে যদি বলা হয় মনে করো হচ্ছে এখানে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি কি করবা? তুমি চাইলে এই ত্রিভুজটাও বের করতে পারো, অথবা দুই ভাগে ভাগ করে নিয়েও করতে পারো। এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, বাস হয়ে গেল। তাহলে এভাবে তুমি মোটামুটি এভাবে বের করতে পারবা, ঠিক আছে কিনা? যেমন এখানে তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি সমবেগ, এটা কি হবে? না, কারণ এখানে এটা স্থির অবস্থা। এটা কি হবে? না, এটাও হবে না, এটাও তো হওয়ার কোনো চান্স নাই। আনসার হচ্ছে বি। ওভারঅল হচ্ছে তুমি বুঝতে পারছো যে হচ্ছে আসলে কীভাবে আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। আচ্ছা, তাহলে গ্রাফ নিয়ে যাবতীয় লেখচিত্র ব্যাপারগুলো সলভ করে ফেললাম। জাস্ট দাগানো লাইনগুলো দাগাই নাও, এটা দাগাই নাও। ক্ষেত্রফল একটু আগে বলছি, ব্যাগ বনাম সময় লেখচিত্রে ক্ষেত্রফলকে নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটু দেখে নিও গ্রাফগুলো। দাগানো লাইন, এই যে দাগানো লাইন, এই দাগানো লাইনগুলো একটু দাগাই নাও, এই দাগানো লাইনগুলো একটু দাগাই নাও। হ্যাঁ, এটা দাগাই নাও। আচ্ছা, এটা দাগাই নাও, এই দাগানো লাইনগুলো একটু দাগাই নাও, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখাই নাও। তোমাকে দেখাইছি, এর আগে লাগবে না। এই ম্যাথ দুটো করিও, হ্যাঁ, এই ম্যাথ দুটো বাসায় প্র্যাকটিস করিও। 2 নাম্বার আর 3 নাম্বার ম্যাথ প্র্যাকটিস করিও বাসায়। এগুলো লাগবে না কিছু, মেডিকেলের জন্য সহজ সহজ ম্যাথ লাগবে। আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক প্রাস। আমরা এবার প্রাসের আলোচনায় চলে আসছি। প্রাসের আলোচনা করবো এখন আমরা। প্রাসের আলোচনা করার আগে তোমাকে আগে প্রাস সম্পর্কে খুব একটু বেসিক আইডিয়া থাকা লাগবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। তোমরা হয়তো বা এসএসসি লাইফে এগুলো করো নি, হতে পারে, ঠিক আছে? তাহলে এখন আসা হচ্ছে আমরা এই প্রাসের বাইরে হচ্ছে আলোচনাগুলো করি। আমি একটা অক্ষণ দিলাম, আমি প্রাসের আলোচনাটা করতেছি, প্রাস টপিকের আলোচনাটা করতেছি। প্রাসকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইল। আসো আমরা প্রাসের এই আলোচনাটা করি। মনে করো এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এখান থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ওকে? এখান থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এবং বস্তুটাকে মনে করা হচ্ছে আমরা এই যে বেগে নিক্ষেপ করলাম সেই বেগটা এখানে দেওয়া আছে, মনে করো। আচ্ছা, এই ব্যাগটা মনে করো হচ্ছে বি, ওকে? এটা অ্যাডজাস্টের মতো হয় না, যাই হোক। এই ব্যাগটা মনে করো ভি নট। যে কোনো নিক্ষেপ করলাম, সেই কোণটা মনে করো তেটা। এটা মূল বিন্দু, ও থেকে নিক্ষেপ করে আমি মনে করো এই বিন্দুতে বস্তুটা পৌঁছাইছি। এটুকু বুঝতে পারছো? বি নট বেগে একটা বস্তুকে নিক্ষেপ করছি, সেটা এভাবে গিয়ে পড়ছে। আমরা যখন ছোটোবেলায় খেলছি এভাবে ডিল নিক্ষেপ করছি না, এভাবে গিয়ে পড়ছে। তুমি একটা জিনিস এখানে বলো,
যে ভূমি থেকে যে ও থেকে এ বরাবর দ্রুত থেকে মরছে না ভূমিতে, এই জিনিসটাকে বলবো আমরা হচ্ছে আনুভূমিক প্রাবল্য। তাহলে আর এর পরিচয় কি? আনুভৌমিক প্রাবল্য। ঠিক আছে, এখন তুমি বলো একটা বস্তু যদি এখন এভাবে নিক্ষেপ করো তখন ব্যাগটা কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কী হয়ে যায়? জিরো হয়ে যায়। আবার ব্যাগ বাড়তে 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 ভূমিতে পড়ার আগে সর্বোচ্চ হয়। দ্যাটস ওয়াই আমাদের এখানে এই যে মাঝখানের যেটা ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা মনে করো। এই সর্বোচ্চ উচ্চতা এইচ, এখানে এই এইচ বিন্দুতে ব্যাগের পরিমাণ কিন্তু কি আলটিমেটলি জিরো। ঠিক আছে কিনা? আচ্ছা, এই ও থেকে এতে যাইতে যে মোট সময়টুকু লাগছে ওই সময়টুকুকে মনে করো আমরা প্রকাশ করতেছি বড় টি দ্বারা। টি মানে মনে করো হচ্ছে পর্যায়কাল, টি মানে মনে করো হচ্ছে পর্যায়কাল। এখন জিরো থেকে এখানে পৌঁছাইতে, এই বিন্দুতে পৌঁছাইতে মনে করো এটা ও এ, এটা মনে করো হচ্ছে তোমার বি বিন্দু, বা এটা মনে করো হচ্ছে তোমার এক্স বিন্দু, বা যে কোনো একটা বিন্দু দিলাম। ঠিক আছে, এখানে পৌঁছাতে যে পরিমাণ সময় লাগবে এটা মনে করো ছোটো টি, আর এই ছোটো টি এর মান হবে পর্যায়কালের অর্ধেক, অর্থাৎ টি/2। এটা একটা বেসিক কনসেপ্ট, এটুকু জানলাম। এবার আসো, তাহলে এটা হচ্ছে কি প্রক্ষেপণ বিন্দু, প্রক্ষেপণ বেগ, সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক প্রাবল্য, পর্যায়কাল, প্রক্ষেপণ কোণ, এসবগুলো জানলাম। এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতে বেগের দুইটা করে উপাংশ থাকবে। কয়টা উপাংশ থাকবে? দুইটা। একটা হচ্ছে বি ওয়াই উপাংশ, একটা হচ্ছে বি এক্স উপাংশ। বি ওয়াই উপাংশ, বি এক্স উপাংশ, বি ওয়াই উপাংশ, বি এক্স উপাংশ, অর্থাৎ আনুভূমিক উপাংশ মানে হচ্ছে কি উলম্ব উপাংশ। তাহলে এটা একটা দ্বিমাত্রিক, এই গতিটা হচ্ছে কি দ্বিমাত্রিক, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় এইচ এটা হবে একমাত্রিক। এটা হবে কি একমাত্রিক, অর্থাৎ এইচ বিন্দুতে মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে ব্যাগটা হবে কি একমাত্রিক, আর বাকি সকল বিন্দুতে হবে কি দ্বিমাত্রিক। আচ্ছা ঠিক আছে, এই গতিপথটা কেমন? এই গতিপথটা হচ্ছে পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার। এই গতিপথটা হচ্ছে পরাবৃত্তাকার, কিন্তু এই পরাবৃত্তাকারকে আমরা সাধারণত কি বলি? প্যারাবোলা বলি না, প্যারাবোলা বলি না, ঠিক আছে কিনা? কিন্তু এখানে হচ্ছে তোমার এই অধিবৃত্তাকার লিখে ফেলছে। হ্যাঁ, অধিবৃত্তাকার লিখে ফেলছে, অধিবৃত্তাকার লিখে আবার ব্র্যাকেটে প্যারাবোলা লিখছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পরাবৃত্তাকার। ঠিক আছে, এই গতিপথটা হচ্ছে অ্যাকচুয়ালি পরাবৃত্তাকার, কিন্তু আমাদের এই ইসাক স্যারের বইয়ে অধিবৃত্তাকার ব্র্যাকেটে আবার প্যারাবোলা লিখছে। আর যাই হোক, ওটা একটা মিস্টেক হতে পারে কাইন্ড অফ। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ভাইয়া কোনটা দেবো? স্বাভাবিকভাবে পরাবৃত্তই দিবা তোমরা পরীক্ষা আসলে। এটা রাইট আনসার হচ্ছে পরাবৃত্তাকার। তাহলে তুমি এটুকু বেসিক কনসেপ্ট ভাই তুমি বুঝছো। তাহলে আমি যে বেগে নিক্ষেপ করছি ভি নট, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, আনুভূমিক প্রাবল্য আর, পর্যায়কাল হচ্ছে টি, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে হচ্ছে টি/2, আর প্রত্যেকটা বিন্দুতে বেগের উপাংশ থাকবে হচ্ছে কয়টা করে? দুইটা করে, বি ওয়াই আর বি এক্স। এবার আমরা আরও কিছু সূত্র এখান থেকে শিখবো। চলো আমরা আরও কিছু সূত্র প্রাস সম্পর্কিত এখান থেকে শিখি। তাহলে এই প্রাস, এই তার নিক্ষেপ বিন্দু, ভি নট, এ কোনটা হচ্ছে তোমার থেটা, আর এটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা এইচ। এখান থেকে তোমার কী কী সূত্র শিকার আছে দেখো। নাম্বার 1 তোমাকে বললো টি সময় পর বেগ কত, টি সময় পর বেগ কত। আমি কিন্তু তোমাকে সূত্রগুলো শিখিয়ে দিচ্ছি কেন? মুখস্থ যেন করতে না হয়। টি সময় পর বেগ কত, এখানে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু দুইটা করে উপাংশ আছে, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু দুইটা করে কি আছে? উপাংশ আছে। একটা হচ্ছে কি বি এক্স, একটা হচ্ছে বি ওয়াই। টি সময় পর বেগ যদি বের করতে হয়, মনে করো টি সময় পরে বস্তুটা হচ্ছে এখানে আসছে, এখান থেকে মনে করো যাত্রা করছিল, এই বিন্দুতে পৌঁছাইছে, টি সময় পরে গিয়ে, টি সময় পরে সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ড হতে পারে, বস্তুটা মনে করে এখানে আসছে। এখানে দুটো উপাংশ, একটা বি ওয়াই, একটা হচ্ছে বি এক্স। আমরা এখন দুইটাই বের করার চেষ্টা করবো। প্রথম আসো বি এক্স, বেগের আনুভূমিক উপাংশ বি এক্স। এই বি এক্সগুলো তুমি লিখতে পারবা বি নট কস থিটা, যেহেতু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে কিনা, মাইনাস জিটি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এক্স অক্ষ বরাবর আনুভূমিক ত্বরণের মান হচ্ছে মানে ত্বরণের আনুভূমিক মান হচ্ছে 0। তাহলে তুমি এখানে লিখতে পারো বি নট কস থিটা, মানে আনুভূমিক বরাবর ত্বরণ থাকে না, তাহলে এটা 0 হয়ে গেলে টি এর সাথে 0 গুণ করে পুরোটা 0। তাহলে বি এক্স এর মান পেলে হচ্ছে কত? 0, মানে বি নট কস থিটা। এখানে লিখে রাখো জি ইকুয়াল টু 0। আর এই সমীকরণটা মূলত করতে আসছে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সমীকরণ থেকে আসছে। এটা হচ্ছে আমি সরাসরি নিক্ষেপ করলে, সরাসরি স্ট্রেট গেলে হচ্ছে আমরা এই সূত্রগুলো দিই, ঠিক আছে? আচ্ছা, কোনো ধরনের কোন উৎপন্ন না করলে। এবার আসা হচ্ছে আমরা বি ওয়াই এর উপাংশ শিখি। বি এর উপাংশ হচ্ছে বি নট সাইন থিটা মাইনাস জিটি, কারণ উলম্ব বরাবর জি এর মান কত? 9.8। এই ক্ষেত্রে জি এর মান হবে কত বলো? জি ইকুয়াল টু হবে এক্ষেত্রে 9.8। এখন
এখন আনুভূমিক অংশ আর উলম্ব অংশ পাইলাম। এবার তুমি একটা বেসিক জিনিস শিখো, একটা বেসিক জিনিস দেখো যে আমরা মনে করি এখানে দুইটা অক্ষ বরাবর দুইটা জিনিস নিলাম। আমরা মনে করি এখানে দুইটা অক্ষ বরাবর দুইটা জিনিস নিলাম। এদিকে মনে করো বি এক্স নিলাম, এদিকে মনে করো হচ্ছে বি ওয়াই নিলাম, ঠিক আছে। এটা মনে করো মূল বিন্দু। আমার লব্ধি কাজ করতেছে মনে করো এই বরাবর, যেহেতু ব্যাগ একটা ভেক্টর রাশি। এখন আমি এখানে লব্ধি বেগ বের করার জন্য এই পাশে একটা কাল্পনিক তল কল্পনা করলাম। এখন আমার এদিকে থাকো, এখানে আমি সরি এখানে এক্স আর ওয়াই একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে বি এক্স। এখন মনে করো হচ্ছে এখানে এইটুকুর মান কত, এটার মান হচ্ছে বি এক্স আর এটার মান কত বি ওয়াই। তাহলে আমি এখানে অতিভুজের মান বের করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি মনে করছি এখানে তেটা ধরি, তাহলে আমি বি এর মান বের করতে পারবো, বি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। যদি তোমরা এ লাইন না বুঝো তাহলে আমি আরেক লাইন করে দিচ্ছি, বি স্কোয়ার ইকুয়াল টু বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে তোমার মতো রাখবো হচ্ছে উপরের এইটুকু। তাহলে এখানে যদি তুমি লব্ধি বেগ বের করো, বি ইকুয়াল টু কি পাবা, বি এক্স এর স্কোয়ার প্লাস বি ওয়াই এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ওই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমার লব্ধি বেগ বি, ঠিক আছে। এটা মান বের করলাম আমি। তাহলে তুমি বেগের সমীকরণ পেয়ে গেলা। তাহলে বেগের সমীকরণ এটুকু তুমি বুঝছো। তাহলে বি এক্স এর মান বের করলাম, বি ওয়াই এর মান বের করলাম, যেহেতু দুটো উপাংশ থাকে এবং তাদের লব্ধি বের করলাম, এখানে লব্ধি বেগ বি বের করলাম, ঠিক আছে কিনা। এবার আসুন নেক্সট। এবার আমরা স্মরণ নিয়ে ডিল করব। আমরা স্মরণ সম্পর্কিত রাশিমালাগুলো শিখব, ঠিক আছে। রাশির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণের রাশিমালাগুলো শিখব। আনুভূমিক বরাবর স্মরণ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি নট কস থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আবারও এখানে জি সমান সমান 0, কারণ আনুভূমিক বরাবর জি এর মান থাকে না। তাহলে আমি লিখতে পারবো বি নট কস থিটা ইন্টু টি, বি নট কস থিটা ইন্টু টি, সব ঠিক আছে। বি নট কস থিটা ইন্টু টি, তাহলে এক্স এর মান পাইলাম বি নট কস থিটা ইন্টু টি। তাহলে আমি এখানে ডট ডট দিলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমি চাইলে এখান থেকে টি এর মান বের করে ফেলতে পারবো, এক্স বাই বি নট কস থিটা, এক্স বাই কি বি নট কস থিটা। আচ্ছা, এটা মনে করো আমি হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার হচ্ছে আমি উলম্ব বরাবর স্মরণটা বের করি, ওয়াই ইকুয়াল টু, যেহেতু এখানে আমি বি নট কস থিটা দিচ্ছি এক্স এর জন্য, তাহলে আমি ওয়াই এর জন্য কি দেবো, বি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এই সূত্রগুলো আমি আসলে কোন সূত্র বা কোনটার বেসিসে আনতেছি, এই সূত্রগুলো আনতেছি ভাই আমি এই সূত্র দিই, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রের বেসিক কিন্তু আমি এগুলা লিখতেছি, ঠিক আছে। এই দুটো সমীকরণ তুমি খুব ভালো মতো বুঝে গেছো। টি সময় পরে এটা হচ্ছে এক্স দূরত্ব ওয়াই দূরত্ব অতিক্রম করছে, ওকে ফাইন। অর্থাৎ টি সময় পরে এটা যখন এভাবে উঠবে, টি সময় পরে মনে করে এখানে আসছে, আনুভূমিক বরাবর এক্স দূরত্ব আর উলম্ব বরাবর ওয়াই দূরত্ব কতটুকু অতিক্রম করছে সেটা আমাকে বের করতে হচ্ছে। মানে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে এমন, মানে যদি আমি বোঝাই দিই, এই যেমন টি সময় পরে মনে করে এখানে আসছে, তাহলে এটা আনুভূমিক বরাবর কতটুকু অতিক্রম করছে আর উচ্চতা বরাবর কতটুকু অতিক্রম করছে, এটা আমাকে মূলত বের করতে হচ্ছে। আমি এখানে যে বেগে নিক করছি তার নাম হচ্ছে বি নট, আর এখানে যে কোন নিক করছি তার নাম হচ্ছে থেটা। এই যে এই প্যাটার্নে হচ্ছে আমি ম্যাথগুলো করতেছি, ঠিক আছে। যেহেতু তোমাদের একটা মেডিকেল বা অ্যাডমিশন বেসের ক্লাস, তাই হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি, ওকে। আসো এবার তুমি চাইলে একটা বেসিক কাজ এখানে করতে পারো, সেটা হচ্ছে টি এর মানটা এখানে বসাইতে পারো। তাহলে তুমি আরেকটা সূত্র ডিরাইভ করতে পারবা, ওয়াই ইকুয়াল টু বি নটের জায়গায় বি নট, সাইন থিটার জায়গায় সাইন থিটা। এবার টি এর জায়গায় বসাই দিতে পারবো হচ্ছে কি, এই টি এর জায়গায় বসাতে পারবা এক্স বাই বি নট কস থিটা। পারবা কি পারবো না বলো? তাহলে আমি এক্স বাই বি নট কস থিটা বসালাম, মাইনাস হাফ এর জায়গায় হাফ, জি এর জায়গায় জি, এই টি এর জায়গায় বসাতে পারবো সেম জিনিস, এক্স বাই বি নট কস থিটা, এক্স বাই বি নট কস থিটা বসিয়ে স্কয়ার করে দিলাম। এবার আমি এই যে এখানে কি পাচ্ছি, সাইন থিটা আর কস, এখানে মনে করো বি নট আর বি নট কাটা যাবে, বাকি থাকবে সাইন বাই কস। সাইন বাই কস সমান কি জানি 10, তাহলে আমি এখানে লিখতে পারবো এক্স টেন থিটা মাইনাস হাফের জায়গায় হাফ, জি এর জায়গায় জি, আর এখানে হবে এক্স এর স্কয়ার ডিভাইডেড বাই বি নটের স্কয়ার কজ স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে ফাইনালের সূত্র লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস হাফ জি, এটাকে আমরা একসাথে লিখে ফেলি, হ্যাঁ, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। বাস, এখন আমাদের তাহলে এখন 3টা সূত্র হইল। এই 3টা সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোন কোন 3টা সূত্র? কোন কোন 3টা সূত্র? একটা হচ্ছে এটা, যেটা আমরা এক্স এর মান, আরটা হচ্ছে তোমার এটা ওয়াই এর মান বের করছি, আরটা হচ্ছে তোমার এটা
এই তিনটা সূত্র তোমার মাথায় রাখতে হবে। তাহলে প্রাসের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি ওই পাশে হচ্ছে তিনটা, এই পাশে তিনটা, মোট 6টা সূত্র কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। এবার আসো নেক্সট। তাহলে আমি যদি এটা একটু রিক্যাপিচুলেট করি, এখানে কি করছি, প্রথমে এক্স এর মান বের করছি বি নট cos θ দিয়ে এই সূত্র থেকে, কারণ জি এর মান 0, তো এটা পুরোটা 0 হয়ে গেছে, বাকি থাকলো এটা। টি এর মান বের করলাম বি নট sin θ মানে হাফ জি টি স্কয়ার, এখানে টি এর মানটা বসালাম, ব্লা ব্লা ব্লা, এইটুকু আনসার বেরিয়ে গেল। নেক্সট আসো, এবার আমরা যেটা দেখবো প্রাসের ক্ষেত্রে হচ্ছে আমরা এবার সর্বোচ্চ উচ্চতার সূত্র, এগুলো এখন আর প্রতিপাদন করতেছি না আমি, আর টি এর সূত্র আর হচ্ছে তোমার আর এর সূত্র, এগুলো সবগুলো প্রতিপাদন আছে, আমরা একাডেমিকে শিখাই, এখন আর শেখাচ্ছি না। এই সর্বোচ্চ উচ্চতা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। সর্বোচ্চ উচ্চতা কোনটা? এই যে প্রাসের, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর এটা হচ্ছে কি তোমার ভূমি বরাবর, এটা হচ্ছে আনুভূমিক প্রাবল্য, ও থেকে এতে গেছে মনে হয় বি নট ব্যাগে তেটা কোণে। আচ্ছা, আর এটা অতিক্রম করতে মোট সময়, সেটা হচ্ছে টি, পর্যায়কাল টি। ওকে, ঠিক আছে। এবার এখানে আসো, এটার সূত্র কি, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। টি এর সূত্র কি, 2b নট সাইন থিটা বাই জি। আর এর সূত্র কি, বি নট স্কোয়ার সাইন 2 θ বাই জি। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে কোন ক্ষেত্রে এস এর মান সর্বোচ্চ হবে, কোন ক্ষেত্রে আর এর মান সর্বোচ্চ হবে, বেশি আসা হচ্ছে কোন ক্ষেত্রে আর এর মান সর্বোচ্চ হবে। তাহলে আর ম্যাক্স ডিপেন্ড করবে মূলত সাইনের উপর। তাহলে সাইনের মান সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হবে। তাহলে আমি লিখতে পারবো যে আর ম্যাক্সের ক্ষেত্রে সাইন থিটা মান সর্বোচ্চ হইতে হবে। তাহলে সাইন 2t = 1 লিখলাম, 2 θ = সাইন ইনভার্স 1 লিখলাম, আর সাইন কত ডিগ্রি মান 1 তোমরা জানো 90 ডিগ্রি, তাহলে 2 θ = আমি 90 ডিগ্রি লিখলাম, সুতরাং θ = পাইলাম হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। বাস, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করো তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমার আর এর মান কি হবে, হাইয়েস্ট হবে। তাহলে তোমার বন্ধুরা যখন হচ্ছে খেলাধুলা করবা তখন ডিল চুড়ে কে কত দূরে নিতে পারে, এই ক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করার, ডিল চুড়ো, তাহলে তোমার ডিল কি হবে, সবচেয়ে দূরে যাবে। ঠিক আছে কিনা, এটা হচ্ছে ফিজিক্স। আচ্ছা, তাহলে আনুভূমিক প্রাবল্য কখন সর্বোচ্চ হবে, যখন তুমি 45 ডিগ্রি কোনো বস্তুকে নিক্ষেপ করবা। আচ্ছা, নেক্সট। এবার তোমাকে আমি এখানে যা পড়ানো সব পড়ে গেছে। একমাত্র প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বলের মান অভিকর্ষ বল। প্রাসের ক্ষেত্রে ত্বরণের মান স্থির ত্বরণ নেওয়া হয়, পৃথিবীর উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য। প্রাসের গতির আলোচনায় বায়ুর বাধা উপেক্ষণীয় পড়বা। প্রক্ষেপণ বিন্দু, প্রক্ষেপণ পথ, প্রক্ষেপণ বেগ, প্রক্ষেপণ কোণ, প্রক্ষেপণ সীমা, উড্ডয়নকাল, সবকিছু আমি তোমাকে বুঝাইছি কোনটা কি। প্রক্ষেপণ গতি আমি তোমাকে এটা বলেছি, আমাদের বইয়ে কি লেখা ছিল, প্যারাবোলা বা অধিবৃত্ত, কিন্তু তুমি দেখাবো হচ্ছে প্যারাবোলা বা কি পরাবৃত্ত। ঠিক আছে, এটাই রাইট আনসার। সর্বোচ্চ উচ্চতা পৌঁছালে ব্যাগ সর্বনিম্ন বা শূন্য হয়, সেটা তখন হয় একমাত্রিক, আর বাকি সব অ্যাঙ্গেল হয় কি দ্বিমাত্রিক। নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রাসের পাল্লা হবে কি সর্বাধিক, সেটা তোমাকে দেখাইছি। আর সর্বাধিক উচ্চতায় কখন উঠবে, যখন সাইন 90 ডিগ্রি হবে। ঠিক আছে কিনা, ওকে ফাইন। এগুলো সবগুলো সূত্র তোমাকে ভাইয়া প্রমাণ করাইছি আমি, এসবগুলো সূত্র তোমাকে প্রমাণ করাইছি, এগুলো তোমাদের লাগবে না। এই সূত্র তোমাকে একটু আগে দেখাইছি, বিএস নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, 2b নট সাইন থিটা বাই g, এই সূত্র তোমাকে দেখাইছি। আর ম্যাক্স ইকুয়াল টু বি স্কয়ার বাই জি, এগুলো তোমাকে দেখাইছি কোন ক্ষেত্রে কি হবে। একবার আসো শক্তির ক্ষেত্রে একদম ইজি জিনিস, সেটা হচ্ছে যখন গতিশক্তি, সাধারণত গতিশক্তির ক্ষেত্রে আনুভূমিক বেগ কাজ করে, তাহলে আনুভূমিক বেগের এখানে বি নট কস থিটা আছে না, তাহলে এটা তুমি বসাইছো, বসানোর পরে কি পাইছো, হাফ বি নট স্কয়ার কজ স্কয়ার থিটা। আর উলম্ব ক্ষেত্রে কি পাইছো, এই যে প্রাসের ক্ষেত্রে কি পাইছো, হাফ বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা। এই দুটোর মধ্যে যখন কমন নিবা, কজ স্কয়ার আর সাইন স্কয়ার মিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর বাকি থাকবে কি হাফ এম বি নট স্কয়ার, হাফ এম বি নট স্কয়ার। খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরে একবার দেখে নিও, সহজ জিনিস। ঠিক আছে, এগুলো থাকবে না তোমার। এটা জানতে পারো একটি প্রাসের সাপেক্ষে অন্য প্রাসের গতির পথ কেমন হবে, সরলরেখা। এটা তোমাদের হচ্ছে এই ম্যাথের গতিবিদ্যাতে একটা প্রমাণ আছে, চ্যাপ্টার 9 একটা প্রমাণ আছে, দেখে নিও, এটা তোমার লাগবে না। এই সূত্র মাথায় রাখবা, প্রক্ষেপণ 45 ডিগ্রি হইলে এইচ এর সাথে এটা সম্পর্ক হবে আর ম্যাক্স ইকুয়াল টু 4h, আর ম্যাক্স ইকুয়াল টু কি 4h যদি প্রক্ষেপণ কোণ কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট। একটু পানি দাও তো। সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানের গতিশক্তি প্রাথমিক গতিশক্তি কি হবে, অর্ধেক হবে। প্রাথমিক গতিশক্তি কি হবে, অর্ধেক হবে, মাথায় রাখবা। E = E0/2, সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির কি হয়, অর্ধেক হয়, মাথায় রাখবা। R = 2h u² / g, এই সূত্র পড়ে একটু
তোমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই বলতেছি, হ্যাঁ, বেশি বলতেছি না আর কি। এই যে প্রাসের গতিবিধি সমীকরণ এটা জানবা, মেডিকেলের জন্য আসলে তো ডিপ লাগে না, হ্যাঁ, সিম্পল সিম্পল বিষয়গুলো লাগে। এবার আসো পরন্ত বস্তুর সূত্র। ভাই পরন্ত বস্তুর সূত্র দিছে কে? গ্যালিলিও। কয়টা সূত্র দিছে? 3টা সূত্র দিছে। এই 3টা সূত্র কি কি তোমার জানতে হবে। নাম্বার 1, আসো এটা দেখাই। পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র কি? আসো, গ্যালিলিও দিছে প্রথম সূত্র। প্রথম সূত্র কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি? পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ তার সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র কি? এইচ সমানুপাতিক টি স্কয়ার। আচ্ছা, এই 3টা সূত্র থেকে আমরা চাইলে এখন কিছু সূত্র আবার ডিরাইভ করতে পারি। প্রথম দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি b1/t1 সমান সমান b2/t2। তৃতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি h1/t1 এর স্কয়ার সমান সমান t1/t2। তোমাকে যদি বলা হয় কোনো পরন্ত বস্তুর বেগের অনুপাত, কোনো পরন্ত বস্তুর বেগের অনুপাত 1:2:3, তাহলে সময়ের অনুপাত কি হবে? সেটাও হবে 1:2:3। যদি তোমাকে বলা হয় কোনো বস্তু, কোনো পরন্ত বস্তু, এই যেখানে স্কয়ার হবে, সরি, কোনো পরন্ত বস্তুর সময়ের অনুপাত 1:2:3, তাহলে উচ্চতর অনুপাত কি হবে? 1:4:9, কারণ এখানে বর্গের সমানুপাতিক। বাস এইটুকু বেসিক আইডিয়া তোমার থাকা লাগবে, পারবে ইনশাল্লাহ। এইটুকু জিনিস তুমি পারবে ইনশাল্লাহ, এইটুকু জিনিস তুমি পারবে ইনশাল্লাহ। নেক্সট, পরন্ত বস্তুর সূত্র গ্যালিলিও দিছে। এছাড়াও নিউটনের নিয়োগিনী পালক পরীক্ষার সাহায্যে যত সততা প্রমাণ পাওয়া যায়। প্রথম সূত্র কি বলেছি, দ্বিতীয় সূত্র বলেছি, তৃতীয় সূত্র বলেছি। এছাড়াও এই 3টা ইনফরমেশন একটু মাথায় রাখবা। আচ্ছা, এগুলো তুমি জানো, BS লেভেল 2 GS, এগুলো তুমি জানো, এগুলো তুমি পারো, 2v/g। আচ্ছা, ভূমি স্পর্শ করার মুহূর্তে কোনো বস্তুর উৎক্ষেপণ বেগের মান সমান হয় এবং ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী গতি সব বিষয়ে একই ধরন কিন্তু বিপরীতমুখী। ব্যাপারটা কেমন? তুমি একটা কোনো বস্তুকে, এই যে একটা তল থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করছো, এই তল থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করছো উপর দিকে, ঠিক আছে কিনা? বেগের মান কমতে 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 শেষ অবস্থানে গিয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? বি এখানে 0 হয়ে যাবে। আবার যখন উপর থেকে যখন নিচে ফেলবে তখন বেগের মান বাড়তে 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 এখানে কি হয়ে যাবে? বি ম্যাক্স হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে এই হচ্ছে তোমার ব্যাপারটা। মানে তো ভূমি স্পর্শ করার আগে কি, এখানে বি বেগের মান ম্যাক্স, এখানে বেগের মান ম্যাক্স, বাট ডিরেকশন চেঞ্জ। তাই এটা পজিটিভ হলে এটা কি হবে? নেগেটিভ হবে, বা এটা পজিটিভ হলে না নেগেটিভ হবে। তাহলে এই হচ্ছে কথা। সুষমবৃত্তীয় গতি, বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে বলা হয় সুষমবৃত্তীয় গতি। সুষমবৃত্তীয় গতি মানে কি? বৃত্তাকার পথে ঘুরতেছে, এই গতিগুলোকে বলা হয় কি? সুষমবৃত্তীয় গতি। এখন বৃত্তীয় গতির কিছু ইকুয়েশন আছে, বা কৌণিক গতির ক্ষেত্রে কিছু কি আছে? ইকুয়েশন আছে। আমরা সাধারণত ইকুয়েশনগুলোকে আমরা ইজিলি মনে রাখতে পারি। কি মনে রাখতে পারি? দেখো, আমরা হচ্ছে ফিজিক্সের গতিকে আমরা 2 ভাগে ভাগ করে ফেললাম মনে করো। একটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে, একটা হচ্ছে কৌণিক ক্ষেত্রে। এখন মনে করো রৈখিক ক্ষেত্রে তুমি সাধারণত সূত্র কি জানো? S=BT। কৌণিক ক্ষেত্রে তুমি জানো θ=ωt। তাহলে এখানে আমি আগে তোমাকে তাহলে পরিচয়গুলো দিয়ে নিই। হ্যাঁ, পরিচয়গুলো দিয়ে নিই। আমরা এখানে স্মরণকে কি দ্বারা প্রকাশ করি? এখানে স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রৈখিক ক্ষেত্রে S দ্বারা। এখানে স্মরণকে প্রকাশ করবো আমরা θ দ্বারা। এখানে আমরা স্মরণকে কি দ্বারা প্রকাশ করি? ব্যাগকে কি দ্বারা প্রকাশ করি? B দ্বারা। এখানে ব্যাগকে প্রকাশ করবো ω দ্বারা। এখানে হচ্ছে তোমার মনে করো ত্বরণকে কি দ্বারা প্রকাশ করো? ত্বরণ। এখানে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করো? ত্বরণকে প্রকাশ করো A দ্বারা। এখানে হচ্ছে আলফা। এবার মনে করো হচ্ছে এখানে ভরকে কি দ্বারা প্রকাশ করো? ভর M দ্বারা। আর এখানে ভরের সমার্থক হবে I, মানে জড়তার প্রভাব। ঠিক আছে, এখানে হচ্ছে তুমি বলকে কি দ্বারা প্রকাশ করো? বল F দ্বারা। এখানে বলের মানে সমার্থক রাশি হবে টর্ক। এখানে তুমি ভরবেগকে কি দ্বারা প্রকাশ করো? P দ্বারা। এখানে ভরবেগ হবে L। তাহলে এইটুকু তোমার আগে বেসিক পরিচয় জানা থাকা লাগবে। রৈখিক ও কৌণিক ক্ষেত্রে এই বেসিক পরিচয়টুকু তোমার জানা থাকা লাগবে। এবার তুমি সূত্রগুলো প্রতিপাদন করো, মানে সূত্রগুলো লিখো দুই পাশে।
যেমন মনে করো এই পাশে যে সূত্র কি হয় এস ইকুয়াল টু ভিটি, তাহলে এই পাশে হবে কি থিটা ইকুয়াল টু ওমেগা টি। আমি কিন্তু দেখে দেখে মিলে মিলে বলতেছি কিন্তু এই যদি এক্ষেত্রে যদি সূত্র হয় তোমার যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এক্ষেত্রে সূত্র হবে বি এ ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এখানে যদি সূত্র হয় এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখানে সূত্র হবে টাও ইকুয়াল টু আই আলফা, টর্ক ইকুয়াল টু আই আলফা। এখানে যদি সূত্র হয় পি ইকুয়াল টু এম বি, তাহলে এখানে সূত্র হবে পি ইকুয়াল টু আই ওমেগা। সেফ এভাবে তুমি বানায় বানায় বল মানে লিখতে পারবা যদি তুমি জাস্ট পরিচয়টুকু জানো। একদম ইজি না ব্যাপারগুলো, একদম ইজিলি পারা যাচ্ছে। ঠিক আছে, এভাবেই তুমি হচ্ছে কি করবা, ইজি ওয়েতে মনে রেখে দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো পারবা তুমি ইনশাল্লাহ। এটাও দাগাও যে ত্বরণের অভিমুখ গতিপথের লম্বা বরাবর কি হবে বলো, লম্বা বরাবর বৃত্তের কেন্দ্রমুখী হবে। ঠিক আছে, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু ত্বরণ থাকে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তু কি থাকবে, অবশ্যই ত্বরণ থাকবে। হ্যাঁ, কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে বস্তুকণার যে উপর যে ত্বরণ কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র অভিমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ। তাহলে মেডিকেল প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র অভিমুখী ত্বরণ বা এর অপর নাম কি, অভিকেন্দ্র ত্বরণ। এই যে সূত্রগুলো তুমি ইজিলি পারবা। কেন্দ্রমুখী বলের সূত্র এফ ইকুয়াল এম বি স্কয়ার বাই এম ওমেগা স্কয়ার আর সমান সমান এম ওমেগা স্কয়ার। তুমি এটা পারবা কারণ আমরা জানি বি ইকুয়াল টু ওমেগা আর, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি পারবা। সুষম গতির বৈশিষ্ট্য, এই সবগুলো বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ প্রস্তুত রাখতে হবে। এতে সমদ্রুতি বিদ্যমান, সমকোণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ শূন্য, কেন্দ্রমুখী ত্বরণ থাকে। 100% ইম্পর্টেন্ট। এটাও তুমি পারবা। এই ম্যাথগুলো স্কিপ, তোমার খুব একটা বেশি লাগবে না এই ম্যাথগুলো। এরপর হচ্ছে আমাদের অধ্যায়ের সূত্রগুলো চলে আসছে, এই সূত্রগুলো কভার করবা। সূত্রগুলো কভার করার শেষে হচ্ছে তোমার এখানে কিছু হচ্ছে ম্যাথ আছে, এই ম্যাথগুলো পড়বা। আর এই যে আমাদের ইসাক স্যারের বইয়ের লাস্টের দিকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে ভাইয়া, এই গুরুত্বপূর্ণ তথ্য সবগুলো কি করবা, কভার করবা। ঠিক আছে কিনা? এখন কথা হচ্ছে আমরা তো এই অধ্যায়টা কভার করলাম। এই অধ্যায়টা কভার করার শেষে এই অধ্যায়ের যে অনুশীলনী এমসিকিউগুলো আছে, অনুশীলনী এমসিকিউগুলো যদি তোমাকে ভালো পারতে চাও তাহলে হচ্ছে তোমার অনুশীলনী এমসিকিউগুলো হচ্ছে কি করতে হবে, ব্যাখ্যা সহকারে সলভ করতে হবে। আর এই ব্যাখ্যা সহকারে অনুশীলনী এমসিকিউ সলভের জন্য আমাদের আলাদা প্লেলিস্ট আসবে। ওই প্লেলিস্টে ভিডিওগুলো করলে তুমি ইনশাল্লাহ অনুশীলনী এমসিকিউ খুব ভালো মতো সলভ হয়ে যাবে তোমার, এমন তুমি অনায়াসে পারবা। সাথে আমরা হচ্ছে সলভ করা পিডিএফ দিয়ে দিচ্ছি আজকে, তুমি চাইলে নিজে নিজে ট্রাই করতে পারো বাসায়। ঠিক আছে? আচ্ছা, এখন গতিবিদ্যা তো আমরা ফুল একবার কভার করলাম। মেডিকেলের জন্য যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই পড়াইছি, এমন তুমি ততটুকুই পড়ে যাবা, দেখবা যে 100% পারতেছো। তুমি কোচিনে দেখবা হচ্ছে কোচিনে ক্লাসগুলো কি হয়, একদিনে 4টা অধ্যায় পড়াইতে ফিজিক্সের, একদিনে 5টা অধ্যায় পড়াইতে ফিজিক্সের, যার কারণে কনসেপশনগুলো ক্লিয়ার হয় না। আমরা যতটুকু সম্ভব বেসিকটুকু ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আবার হচ্ছে ক্লাসে মনোযোগ থাকে না। সুতরাং মেডিকেল বেসের জন্য আমরা সবগুলো ভিডিওর চেষ্টা করবো হচ্ছে 1 ঘন্টার মধ্যে রাখতে। তোমরা সবগুলো ভিডিও করার চেষ্টা করবা, মানে দেখার চেষ্টা করবা। আর আমরা যেভাবে যে গাইডলাইনগুলো দিচ্ছি সেগুলো মানার চেষ্টা করবো, এর বেটার কিছু লাগবে না। এছাড়াও আলী আসগর স্যারের বই, তারপর তপন স্যারের বই, ঠিক আছে, গিয়াস স্যারের বই, তফাজ্জল স্যারের বই, এই বইগুলো সম্পর্কে যদি তোমরা চাও যে হচ্ছে আমি এক্সট্রা রাইটারের উপর হচ্ছে তোমাদেরকে ভিডিও দিই, তাহলে নো প্রবলেম, আমরা এক্সট্রা রাইটারের উপর ভিডিও করে তোমাদের জন্য আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে দিন আমরা গতিবিদ্যা তাহলে ফিনিশিং করলাম। তার শেষের দিকে আমি একটা গল্প বলে শেষ করব। আজকে ক্লাসটা হচ্ছে আমি একটা গল্প বলে শেষ করব। গল্পটা হচ্ছে কি, মনে করো হচ্ছে একজন হচ্ছে ট্রাভেলার, ওকে, বা একজন হচ্ছে ভ্রমণ পিপাসু একজন মানুষ। গল্পটা খুব ভালো করে শুনবে, হ্যাঁ। একজন ভ্রমণ পিপাসু মানুষ, সে হচ্ছে একবার বড় জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছে, ওকে ফাইন। হঠাৎ করে সমুদ্রের মাঝখানে গিয়ে তার জাহাজটা হচ্ছে ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে, ওকে, যার কারণে হচ্ছে জাহাজটা হচ্ছে ডুবে গেছে এবং সে কোনোরকমভাবে সাঁতরে বেঁচে পার্শ্ববর্তী একটা দ্বীপ বা কাইন্ড অফ উপকূলে গিয়ে উঠছে। এখন এই দ্বীপটা হচ্ছে নির্জন, এখানে কোনো ধরনের মানুষজন নাই, মানুষের কোনো বসতি নেই, ঠিক আছে, কিচ্ছু নাই, মানুষজন নেই, কিছু নাই, একদম নির্জন, সে একা। সে প্রথমে কোনোরকম জানে বেঁচে উঠছে, সে 1 দিন ওয়েট করছে, 2 দিন ওয়েট করছে, কেউই তাকে উদ্ধার করতে আসে না। শেষমেশ সে যেটা করলো, ভাবলো যে কি আমার তো কোনোরকম বেঁচে থাকতে হবে, তাই হচ্ছে আমি এই দ্বীপের হচ্ছে ফল ফ্রুটগুলো খাই আর হচ্ছে সমুদ্র থেকে মাছ শিকার করি, এইটুকু করে হচ্ছে কি আমি হচ্ছে কি করি, জীবন ধারণ করি। ঠিক আছে, এগুলো শুরু করলো। এখন মাঝে মধ্যেই বৃষ্টি হয়, তার খোলা আকাশে নিচে সে ঘুমাচ্ছে, তাই হচ্ছে সে একটা কি তৈরি করলো, ছোটোখাটো একটা কুড়েঘর তৈরি করলো।
ওকে ফাইন, কুড়ে ঘর তৈরি করলো, খুবই ভালো কথা। এখন হচ্ছে সে এভাবে সে দিন অতিক্রম করে অনেক দিন যায়, কিন্তু হচ্ছে কি কোনো মতেই বা কোনোভাবেই হচ্ছে তাকে উদ্ধার করার জন্য কেউই আসে না, কিন্তু হ্যাঁ। সো একদিন সে হচ্ছে ফল সংগ্রহ করতে হচ্ছে বনে গেছে, আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে গেছে, রান্না হচ্ছে, সে ফল সংগ্রহ করতে গেছে। হুট করে এসে দেখে হচ্ছে কি তার যে হচ্ছে ঘরটা ছিল, সেই ঘরটা হচ্ছে কি ওই রান্নার আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে। সে তো খুবই হতাশ, মানে সে তখন সৃষ্টিকর্তাকে বলতেছে যে আমার সাথে কেন এমন হয়, আমি তো একে উপকূলে আটকে পড়ছি, তার মধ্যে আমি একটা ছোটো কুড়াঘর করছিলাম, সেই কুড়াঘরটাও এখন পুড়ে গেছে, আমাকে কেউ উদ্ধার করতে আসতেছে না, আমি এই দ্বীপে একা। সে তো খুবই হতাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই যে তার ঘরটা পুড়ে গেছে না, ঘর পুড়ে যাওয়ার সময় যে আগুন জ্বলছে অনেক বড় করে, ওই আগুনটা আবার একটা জাহাজ কি করছে দূর থেকে খেয়াল করছে, দেখে ওকে উদ্ধার করতে আসছে। সে তো এই বিষয়টা সে উপলব্ধি করে নেই, বা সে জানতে ওনাদের তারা দেখছে। জাহাজটা যখন তাকে উদ্ধার করতে আসছে, তখন সে জিজ্ঞেস করছে আপনারা কিভাবে আমার খোঁজ পেলেন, যে আমি যেখানে আছি কিভাবে জানলেন? তখন ওরা আবার বলতেছে আমরা দেখছি দূর থেকে একটা আগুনের সংকেত মানে আগুন জ্বলতেছে, এই দেখে হচ্ছে আমরা এখানে আসছি তোমাকে হচ্ছে উদ্ধার করতে। তখন সে বুঝতে পারছে যে আসলে আল্লাহ তাআলা যা করে সব কিছু আমাদের ভালোর জন্যই করে, ঠিক আছে। এখন এইখান থেকে আমাদের এই গল্প থেকে আমাদের একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে তোমার লাইফে যতক্ষণ না পর্যন্ত রাইট মুমেন্ট আসতেছে, যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত সময় আসতেছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে এবং মেহনত করে যেতে হবে, এবং আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখতে হবে যে আল্লাহ তাআলা ইনশাল্লাহ সুদিন আনবে আমাদের জীবনে। সুতরাং মেডিকেল অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে কি তোমাকে ধৈর্য ধরে এই যে সামনের ব্যাপারগুলো সেগুলো তোমাকে সব হ্যান্ডেল করতে হবে। কোচিংয়ের পরীক্ষাতে মার্ক কম আসবে, বা হচ্ছে আদার্স ফ্যামিলিতে এই সমস্যা দেখা দিবে, ওই সমস্যা দেখা দিবে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার যাত্রাটা কিন্তু এখানেই থেমে যাবে। সুতরাং কোনো মতে ভেঙে পড়া যাবে না, তুমি হচ্ছে ভালো মতো পড়াশোনা করবা, নিজের ট্র্যাকে থাকবা, সবসময় নিজের সাথে প্রতিযোগিতা করবা। আর একটা কথা, 1 লক্ষ পোলাপাইন নাকি 5 লক্ষ পোলাপাইন পরীক্ষা দিচ্ছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তুমি পরীক্ষায় যদি ভাই 85+ মার্ক পাও, তুমি যদি পরীক্ষায় 85+ মার্ক পাও, তাহলে কিন্তু তোমার চান্স নিশ্চিত, বা 85 থেকে 90 করে যদি তুমি মার্ক পাও তাহলে তুমি তোমার মার্ক নিশ্চিত। এরকম একটা মেন্টালিটি তুমি সেট করবা, দিস ইজ অল এনাফ ফর ইউ। সুতরাং আজকের ক্লাসে হচ্ছে আমরা যা যা বললাম, যা যা পড়ালাম সবটুকু মনে রাখবা। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো হচ্ছে সবাইকে থ্যাংক ইউ। কোনো ধরনের কনফিউশন থাকলে আমাদেরকে ভিডিওর কমেন্টে বা ইনবক্সে জানাবা। দেখা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।